অর্থনীতিকে এই মহাসংকট থেকে উদ্ধারের জন্য যেখানে প্রয়োজন ছিল প্রথাগত গতানুগতিক বাজেট কাঠামো থেকে বেরিয়ে এসে একটি বিশেষ করোনা বাজেট, তা না করে অর্থমন্ত্রী গতকাল 11 জুন জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার একটা গতানুগতিক অবাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট জাতিকে হতাশ করেছে। গত 9 জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা সুনির্দিষ্ট পুনরুদ্ধার পরিকল্পনা সমৃদ্ধ 3 বছরের একটি মধ্য মেয়াদী বাজেট রূপরেখা দিয়েছিলাম। অর্থমন্ত্রী আমাদের সুপারিশ ও দেশের অধিকাংশ শীর্ষ অর্থনীতিবিদদের অভিমতকে উপেক্ষা করে প্রত্যাশিত অসাধারণ বাজেটের স্থলে নিতান্তই একটি অত্যন্ত সাদামাটা গতানুগতিক একটি সাধারণ বাজেটের ঘোষণা দিলেন। অথচ সুযোগ ছিল এবারকার এই বাজেটে একটা উত্তরণের সম্ভাবনা ছিল। এই বাজেট করোনা কাটিয়ে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার কোন সুনির্দিষ্ট প্রস্তাব করতে পারেনি। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তাবিত বাজেটে প্রত্যাশিত অর্থ বরাদ্দ করা হয়নি। বাজেটে বর্তমানে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে কার্যকর সুশাসন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সর্বস্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠার কোনো বিকল্পই নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতি আশা করেছিল এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে, কিন্তু সবাইকে হতাশ করে অর্থমন্ত্রী স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের জন্য চলতি অর্থ বছরের তুলনায় 3,515 কোটি টাকা বাড়িয়ে 29,274 কোটি টাকা বরাদ্দ দিলেন। এছাড়া করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হলো জিডিপির মাত্র 1.3%। অথচ স্বাস্থ্য খাতে আমরা জিডিপির 5% বরাদ্দের প্রস্তাব করেছিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় এর চেয়ে অধিক অর্থ যোগ করতে পারবে না এমন খোঁড়া যুক্তিতে স্বাস্থ্য খাতে অধিক বরাদ্দ দেওয়া হয়নি বলে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা সৃষ্টি করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করাই ছিল প্রত্যাশিত। বরাদ্দ যাই থাক না কেন, প্রয়োজন স্বচ্ছ দুর্নীতি মুক্ত ব্যবহার। সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রকৃত অর্থে কোনো গঠনমূলক ব্যবস্থা কিংবা সংস্কার প্রস্তাব নেওয়া হয়নি। এমনকি যেসব প্রকল্প নিয়ে অনেক সমালোচনা হয়েছে সেসব প্রকল্পগুলোকেই সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে দেখানো হয়েছে। অথচ পরিবহন খাত ও বিদ্যুৎ খাত সহ এমন অনেক খাতে অনেক বেশি পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে যা এই মুহূর্তে প্রয়োজন ছিল না। সরকারি ভাষ্য মতে বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা 20,279 মেগাওয়াট। তাই এ সময় তোড়জোড় করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিপুল অর্থ বরাদ্দের কোনো দরকার ছিল বলে আমরা মনে করি না। 1200 মেগাওয়াট রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটি 1,13,000 কোটি টাকায় দেশের সবচেয়ে একক ব্যয়বহুল চাপযুক্ত জল চুক্তি প্রকল্প, যা রাশিয়ান এক কোম্পানি কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটির বাস্তবায়ন কিছু সময়ের জন্য পিছিয়ে দিয়ে ওই অর্থ স্বাস্থ্য খাত সহ কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা খাতে ব্যয় করা যেত। তা করা হয়নি, কারণ রূপপুর কেন্দ্রের দুর্নীতির সুযোগ বন্ধ করতে চায়নি সরকার। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবেলায় যে কাঠামো থাকা দরকার সেটি পরিপালিত হয়নি। বাজেটের আয় ও ব্যয়ের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। বাজেটে কেবল সংখ্যার হিসাব মিলানো হয়েছে। বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা 3,82,011 কোটি টাকা ধরা হয়েছে। তার মধ্যে এনবিআর কেই আয় করতে হবে 3,30,000 কোটি টাকা, অর্থাৎ 50% অধিক প্রবৃদ্ধি, যা বাস্তবতা বিবর্জিত। এনবিআর এর অর্থ আহরণ করতে ব্যর্থ হবে, তাতে বাজেট ঘাটতির পরিমাণ আরো বেড়ে যাবে। ব্যাংকগুলোর পক্ষে প্রস্তাবিত ডেফিসিট ফাইন্যান্সিং এর 25,000 কোটি টাকা যোগান দেওয়া সম্ভব হবে না। এনবিআর এর পক্ষে এত বিপুল রাজস্ব আহরণের ব্যর্থতা ও ব্যাংকগুলোর পক্ষে ঘাটতি অর্থায়নে অক্ষমতার কারণে বাজেট মুখ থুবড়ে পড়তে বাধ্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বাজেটে ব্যাংকিং খাত সহ অর্থনীতিকে পুনরুদ্ধারের কোনো সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব নেই, বরং শীর্ষ ঋণ খেলাপিদের ঋণ পরিশোধে আরো সময় বৃদ্ধি করার সুযোগ দেওয়া হয়েছে। এটা তো কোনো সংস্কার নয়, যা ব্যাংকিং খাতকে আরো সংকটের দিকে ঠেলে দেবে, আর্থিক শৃঙ্খলা আরো ভেঙে পড়বে। সরকার বলছে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 5%। সম্প্রতি বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস 2020 শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চলতি বছরে প্রবৃদ্ধি 1.6% নেমে আসবে এবং 2021 বছর অর্থাৎ 2020 এবং 21 বছরে তা হবে মাত্র 1%। অর্থমন্ত্রী এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার নির্ধারণ করেছেন 8.2। আমদানি, রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর গুলো যখন আলোচনা করলেই স্পষ্ট যে 8.2 প্রবৃদ্ধি অর্জন নিতান্তই কল্পনা প্রসূত। বিনিয়োগ দরকার 32-34%, যে কঠিন এবং অসম্ভব। জিডিপি ও রাজস্ব আহরণে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমান ভাবেই প্রতারণার শামিল। এই বাজেটে করোনাকালীন সময়ে মানবেতর জীবনযাপন করছে, দিন আনে দিন খায় এ শ্রেণীর মানুষের জন্য। এই বেকারত্ব মোকাবেলার কোন গঠনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বাজেটে সীমিত আয়ের বৃহৎ দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। করোনায় সাধারণ মানুষের আয় ঝুঁকি বাড়লেও সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ আগের অর্থ বছরের তুলনায় কমেছে 0.2%, যা মোট বাজেটের 4.7%। চলতি বাজেটে ছিল তা 4.9%। পল্লী সমাজসেবা কার্যক্রমের জন্য প্রণোদনা প্রদান করা হবে মাত্র 100 কোটি টাকা, যা নিতান্তই অপ্রতুল। বাজেটে কিছু প্রণোদনার কথা উল্লেখ করলেও ওইসব আর্থিক প্রণোদনা নিতান্তই ব্যাংক লোন। রুগ্ন ব্যাংকিং খাত এ অর্থ বহন করতে না পারলে প্রস্তাবিত আর্থিক প্রণোদনা মিলবে না। মিললেও সরকার দলীয় কিছু লোকজন এতে উপকৃত হবে। এজন্য দরকার ছিল বাংলাদেশ ব্যাংক অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশেষ তহবিলের যোগান দেয়া, কিন্তু তা করা হলো না। প্রিয় সাংবাদিক বৃন্দ, অর্থমন্ত্রী বিদেশে কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছেন, অথচ প্রবাসীদের ডেস্টিনেশন হিসেবে পরিচিত প্রতিটি দেশই করোনা আক্রান্ত হয়ে মন্দা কবলিত। তাছাড়া কর্মহীন প্রবাসীদের দেশে পুনর্বাসন আত্মনির্ভরশীল করে তোলার কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই এই বাজেটে। বাজেটে পোশাক খাতের অস্থিরতা কাটানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 6 মাস থেকে 1 বছরের মধ্যে গার্মেন্টস গুলো ফিরে দাঁড়াতে পারে, কিন্তু এই সময়টুকু টিকে থাকার মতো সাপোর্ট তাদের দিতে হবে। তাহলে পোশাক খাত মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে অর্থনীতির চাকা সফল করতে কেবলমাত্র গার্মেন্টস খাতের উপর ভরসা করলে চলবে না, আমাদের অর্থনীতিকে ডাইভার্সিফাই করতে হবে। কিন্তু সে ব্যাপারে সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা প্রস্তাবিত বাজেটে নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। বাজেটের বড় অংশ মেগা প্রকল্পগুলোকে দেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ। অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্পকে বাজেটে আনায়নের প্রয়োজন ছিল না। দুর্নীতির যে ধারা চলমান সেটাকে অব্যাহত রাখাই এর কারণ বলে আমরা মনে করি। তাছাড়া কালো টাকা সাদা করার যে সুযোগ এই বাজেটে দেওয়া হয়েছে সেটাও দুর্নীতিকে চলমান রাখার আরেকটি প্রয়াস মাত্র। আবাসন খাতের ফ্ল্যাটের পাশাপাশি এবার 10% বাড়তি শুল্কে জমি কেনা ও উন্নয়ন, বিল্ডিং, নগদ টাকা, ব্যাংকে রক্ষিত টাকা, স্টক ডিভিডেন্ড, বন্ড ও শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে অনৈতিকতাকে বৈধতা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন করার বিধানটিও উঠিয়ে দিতে যাচ্ছে, যা অসাংবিধানিক, কোনোভাবেই কাম্য নয়। দেশে যে আইনই থাকুক না কেন, আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। আপনার রেমিটেন্স কমে যাচ্ছে, কারণ অলরেডি 10 লক্ষ লোক ফিরে আসবে বলা হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে। মাননীয় মহাসচিব,
গুলো ধ্বংস হয়ে যাবে। একেবারেই নষ্ট হবে আপনার, এই জন্যই যে আপনার যদি সেভিংস না থাকে তাহলে ব্যাংকের আপনার ঋণ দেওয়ার ক্ষমতা কমে যাবে, আপনার সেই ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হবে স্বাভাবিকভাবেই। এতে অর্থনীতির স্বাভাবিক নিয়ম এটা। মাননীয় মহাসচিব, আমি এক সেকেন্ড থেকে কথা বলছি। এক সেকেন্ড। ওয়াদুল কাদের বলেছেন যে বিএনপি যেখানে হলো 50,000 কোটি টাকা বাজেট দিয়েছিল সেখানে আমরা 42,000 কোটি টাকা বাজেট দিয়েছি। আসলে এই কথাটা এটা একদম আপনার এই ধরনের, এটা হচ্ছে আপনার ওই বালখিল্য কথাবার্তা। তার আগে আওয়ামী লীগ যখন গভর্নমেন্ট ছিল তারা কত দিয়েছিল, তাই না? এটা তো সময়ের সঙ্গে সঙ্গে আপনার এক্সপানশন তার বাড়ানো এগুলো হয়, এটা তার বিএনপি পারে বলেই তো বিএনপি আমরা অলরেডি একটা বাজেট দিয়েছিলাম, তো একটা বাজেট অলরেডি দিয়েছিলাম যে এই বাজেটটা ফলো করলো। তো আমরা তারও আগে আপনার আমরা প্যাকেজ দিয়েছিলাম যে কিভাবে ওভারকাম করা যাবে এই করোনা পরবর্তী সময়টাকে, কিভাবে পার করা যাবে, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। কিন্তু সরকার তো সেদিকে লক্ষ্য নেই। সরকারের লক্ষ্য তো একটাই, সেটা হচ্ছে যে কি করে আপনার এখান থেকে তারা তাদের লোকগুলোকে তুষ্ট করবে, তাদের পকেট ভারী করবে। দ্যাটস देयर মোটিভ। জি প্লিজ বলেন। আমি সময় থেকে সালেহীন বলছিলাম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? জি আমি পাচ্ছি, জি প্লিজ। স্যার, প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা কথা বলেছেন স্যার, শুরুতেই বলেছিলেন যে এই বাজেটটি একটি গতানুগতিক এবং সাদামাটা একটি বাজেট ঘোষণা করা হয়েছে। আপনি তো বলবেন যে সাদামাটাটা আসলে কেন? একেবারেই আপনার এটা এখন যেটা প্রয়োজন, এই মুহূর্তে যেটা প্রয়োজন জাতির জন্য, মানুষের জন্য, মানুষগুলো বেঁচে থাকার জন্য, উত্তরণ ঘটনার জন্য, তার কোনোটাই এর মধ্যে আসতে পারেনি। এখানে যেটা এসছে সেটা আমরা বলেছি যে তাদের যে চিন্তাটা আপনার যে টু আর্ন সাম কমিশন, এটা এখানে প্রধান এসছে। আমি খুব স্যার জি স্যার, সঙ্গে স্যার একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে আপনার এর আগে করোনা পরিস্থিতির সময় আপনারা প্রস্তাবনা দিয়েছিলেন যে কয়েক হাজার 85,000 কোটি টাকার একটা বাজেট এই প্রস্তাবনা দিয়েছিলেন। আমরা বাজেটে ওটা ছিল আপনার করোনা প্যাকেজ পুনরুদ্ধারের জন্য প্যাকেজ দিয়েছিলেন এবং একই সঙ্গে এবং বাজেটের আগে স্যার একটা ভাবনা আপনারা দিয়েছেন যে বাজেট ভাবনাটা কেমন হতে পারে, সরকারকে পরামর্শ দিয়েছিলেন স্যার। কিন্তু আমরা দেখেছি যে জি স্যার, কোনো বাড়ি সরকার বা আপনাদের দাবি আর কি, যেটা কোনো বাড়ি সরকার সেগুলি মানেন না বা সে পরামর্শগুলি গ্রহণ করেন না। তারা বলে থাকেন যে বিরোধী দল শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে। ব্যাপারটা কি এরকমই নাকি স্যার? সরকার কেনই বা আপনাদের পরামর্শ গ্রহণ করছে? যে এখন একটা মৌলিক প্রশ্ন এসে যাবে যে এই সরকার আসলে বিরোধী দলে বিশ্বাস করে কিনা, এই সরকার আসলেই আপনার জনগণের অধিকারে বিশ্বাস করে কিনা, এবং এই দেশের মালিকদের জনগণ সেটাই কনসেপ্টে তারা বিশ্বাস করে কিনা। যদি করতো তাহলে তো আপনার ইলেকশনও ঠিক ওইভাবে করতো, যে আপনার সঠিক ইলেকশন, ফেয়ার ইলেকশন হতো। যদি করতো তাহলে জনগণের ইচ্ছাগুলোকে তারা সম্মান প্রদর্শন করতো। এটা আজকে দেখেন না গোটা পৃথিবীতে কি হচ্ছে, মিনিমাম যে ইনস্টিটিউশন গুলো যে তৈরি হয়েছে তারা জনগণের যে ইচ্ছা, জনগণের কথা, তাই কিন্তু যথেষ্ট মর্যাদা দিচ্ছে। I think it's over. Thank you. অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। সাবধানে থাকবেন স্যার, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। এই